স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দুপুর 2টায় মূল সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। স্বাধীনতার পর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। জামায়াত জানিয়েছে আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সহ 7 দফা দাবি তুলে ধরা হবে। সমাবেশ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। দর্শক, সমাবেশের খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান না, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে শাহবাগ। আপনি জানেন যে গতকালকে রাত থেকে কিন্তু জামায়াতে ইসলামের এই জাতীয় সমাবেশ সফল করতে ঢাকার বাহিরের যে জেলাগুলো আছে সেই সকল জেলার নেতাকর্মীরা কিন্তু গতকালকে রাতেই রাজধানীতে প্রবেশ করেছে। সকাল থেকে কিন্তু ঢাকা এবং এর আশেপাশের জেলার যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকে প্রবেশ করছে। আমি যদি আমার পিছনে একটু দেখাতে চেষ্টা করি, আপনারা দেখবেন যে এখন কিন্তু দলে দলে নেতাকর্মী সমাবেশের স্থলে যাচ্ছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে যেরকমটি জানানো হয়েছে যে সোহরাওয়ার্দী উদ্যানে আজ প্রায় 10 লাখ লোকের মহাসমারোহ ঘটবে। যাদের ভিতরে জায়গা হবে না তাদের জন্য কিন্তু এর আশেপাশের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে যেন তারা দেখতে পারেন যে ভিতরের সমাবেশে কি হচ্ছে। এছাড়াও আমরা আসার পথে যেরকমটি দেখিয়েছি যে এই এত লোকের যেহেতু এই জায়গাটা সমাগম হয়েছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বা এদেরকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রায় 6,000 ভলান্টিয়ার হচ্ছে এই শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে কাজ করছে। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তাদের জন্য খাবার এবং পানির ব্যবস্থাও করা হয়েছে। এখানে যারা আছেন তারা কিন্তু তাদের এই সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেরকমটা আমাদেরকে জানিয়েছেন যে তারা আশাবাদী যে তাদের এই আজকের সমাবেশ সফল হবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। হামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হামিম। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিরোধ থাকলেও রাজধানী রক্ষায় সবাই ঐক্যবদ্ধ। কাজে এই শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে বনশ্রী খালপাড় এলাকায় ময়লা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রশাসক বলেন, শহর পরিষ্কার রাখতে হলে প্রতিটি নাগরিকের সচেতনতা প্রয়োজন। তা না হলে এই শহর পরিচ্ছন্ন রাখা একা শুধু সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। অন্তত নির্দিষ্ট জায়গায় যদি ময়লা ফেলার অভ্যাসটা গড়ে ওঠে নগরবাসীর মধ্যে, তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। খালের দুই পারে যে গাছ লাগানো হবে তা রক্ষার দায়িত্ব এলাকাবাসীকে নিতে হবে বলেও অনুরোধ জানিয়েছেন তিনি। রাষ্ট্রের মধ্যে যে কোনো আলোচনা যখন হয়, রাজনৈতিক আলোচনার মধ্যে আমরা সবসময় 2 ভাগ পাই, অথবা 3-4 ভাগে ভাগ হয়ে রাজনৈতিক আলোচনা মানুষজন শরিক হয়। কিন্তু ঢাকা নিয়ে যখন আলোচনা হয়, আপনি দেখবেন যে দল মত নির্বিশেষে মানুষ ঢাকার বিষয়টাতে নিয়ে সিরিয়াস কনসার্ন জানান। এইটা দিয়ে দুটো জিনিস বোঝা যায়। মানুষ এই শহরকে আসলেই চায় একটা ভালো পরিবর্তন হোক এই শহরে, মানে শহরকে ভালোবাসেন এবং এই শহরে থাকতে চান, এই শহরটাকে ভালো করতে চান। আজ কক্সবাজার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগের 5 জেলার জুলাই পদযাত্রা। গতরাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছলে এখনও শুরু করেনি দিনের কর্মসূচি। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে, যার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব SM সুজাউদ্দিন। এখান থেকে দলের নেতারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবেন।
গোপালগঞ্জে আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। বুধবার সংঘর্ষের ঘটনার পর 144 ধারা জারি এবং বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ পরবর্তীতে কয়েক দফায় তা বাড়ানো হয়। এদিকে এখন পর্যন্ত 3 থানায় পুলিশ বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ 304 জনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ সহ 2604 জনকে আসামি করে 3টি মামলা করেছে। ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মারা গেছেন খুলনার দাকুব উপজেলা জামায়াতের আমির আবু সাইদ। এ ঘটনায় মারা গেছেন আরও একজন। ঢাকা জামায়াতের সমাবেশে যোগ দেওয়ার জন্য গতরাত 3টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন তিনি। স্থানীয়রা জানান, জামায়াতের নেতাকর্মীদের বহনকারী একটি বাস যাত্রা বিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় রয়্যাল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন বেশ কয়েকজন জামায়াত কর্মী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান আরেক জামায়াত কর্মী। এদিকে গাজীপুরে কালিয়াকৈরে ট্রাকে চাপায় মারা গেছেন একজন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 3 যাত্রীর কাছ থেকে 59,95,000 টাকা সিগারেট ও মোবাইল সেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ফ্লাইট BS344 এর 3 যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় 3 যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় উদ্ধার করা হয় 19,95,000 টাকার 570 কার্টন বিদেশি সিগারেট এবং 40 লাখ টাকার 30টি মোবাইল ফোন। 3 যাত্রীকে পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে $1,000 কোটি মানহানির মামলা করেছেন। তাকে নিয়ে প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদনের জন্য শুক্রবার এই পদক্ষেপ নেন তিনি। মিয়ামি অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা ওই মামলায় বলা হয়, বহুল আলোচিত যৌন অপরাধী ও বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইনকে 2003 সালে ট্রাম্পের পক্ষ থেকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলা হয়, ওই কার্ডে যৌন উত্তেজনাকর ছবি এবং গোপনীয় কথা লেখা ছিল, যা সম্পূর্ণ ভুয়া। তাদের ওই প্রতিবেদনের কারণে প্রেসিডেন্টের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। টম বারাক বলেন, প্রতিবেশীদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল এবং তুরস্ক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং কানাডার সিরীয় কনসুলেটরের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু এই 2 কূটনৈতিক মিশনে কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সুয়েদা প্রদেশে গত কয়েকদিন ধরে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে ভয়াবহ জাতিগত সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এবারে আসরে এখন পর্যন্ত অপরাজিত দল স্বাগতিক বাংলাদেশ। 4 ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে আফ্রিদা খন্দকারের দল। তাই বেশ নির্ভর পিটার বাটলারের শিশুরা। সবশেষ ম্যাচেও ভুটানের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে উদ্বোধনী ম্যাচে 9-1 গোলে হারিয়েছিল তারা। 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ দল। এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবে না ফরওয়ার্ড সাগরিকা। এই ম্যাচ জিততে শিরোপা জয় অনেকটাই নিশ্চিত হবে স্বাগতিকদের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।